নিষেধাজ্ঞা অমান্য করে ভারতে পার্লামেন্ট এলাকায় কংগ্রেসের বিক্ষোভ, নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতি। সোনিয়া, রাহুল ও মনমোহন সিংকে আটকের কিছুক্ষণ পর ছেড়ে দিল পুলিশ। প্রকৃতির বিরূপ আচরণে নাকাল ভারতবাসী, মধ্যপ্রদেশে বন্যায় 7 জনের মৃত্যু। প্রবল খরার কারণে উত্তরপ্রদেশে তীব্র পানি সংকট। নানা আয়োজনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের জাতীয় কংগ্রেস শুরু। দেশকে পরমাণু ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারেন কিম জং উন। এবং জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা সিরিয় প্রেসিডেন্টের। আলেপ্পোয় শরণার্থী শিবিরে বিমান হামলা যুদ্ধাপরাধের শামিল, মন্তব্য জাতিসংঘের। আন্তর্জাতিক সময়, সঙ্গে আছি আমি মিজানুর রহমান খবির। ভারতে বিরোধী দল কংগ্রেসের সভানেত্রী সোনিয়া গান্ধী, সহসভাপতি রাহুল গান্ধী এবং সাবেক প্রধানমন্ত্রী মনমোহন সিংকে কিছু সময়ের জন্য আটকে রেখে ছেড়ে দিয়েছে দেশটির পুলিশ। নিষেধাজ্ঞা অমান্য করে পার্লামেন্ট ভবন এলাকায় বিক্ষোভ করায় এই ব্যবস্থা নেওয়া হয়। শুক্রবার সকালে নয়াদিল্লির যন্তর মন্তর থেকে দলীয় সমর্থকদের নিয়ে মার্চ ফর ডেমোক্রেসি নামের পদযাত্রা করে পার্লামেন্ট ভবনের দিকে যাওয়ার সময় পুলিশ তাদের বাধা দিলে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে। বিজেপি সরকার গণতন্ত্রকে ধ্বংস করছে অভিযোগ তুলে শুক্রবার সমাবেশের ডাক দেয় কংগ্রেস। অরুণাচল ও উত্তরাখণ্ডে রাষ্ট্রপতি শাসন এবং মোদী সরকারের জনবিরোধী নীতির প্রতিবাদেই কংগ্রেস রাস্তায় নেমেছে বলে জানান নেতারা। চপার হেলিকপ্টার কেলেঙ্কারিতে সরাসরি সোনিয়া গান্ধীকে বিজেপি আক্রমণ করায় বিজেপিকে পাল্টা চাপে রাখতেই কংগ্রেসের বিক্ষোভের আয়োজন বলে জানায় দেশটির গণমাধ্যম। নারী নির্যাতনকারীদের শাস্তির দাবিতে তীব্র বিক্ষোভের মুখে ভারতের কেরালা নার্সিং ইনস্টিটিউটের শিক্ষার্থী গণধর্ষণে জড়িত সন্দেহে এক বন্ধুসহ 3 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। আলোচিত এই ধর্ষণের ঘটনার 3 দিনের মাথায় এদের গ্রেপ্তার করা হলো। এদিকে হাসপাতালে ভর্তি হয়ে নির্যাতিত ছাত্রীকে নিবিড় পর্যবেক্ষণ করছেন বিশেষজ্ঞ চিকিৎসকদের নিয়ে গঠিত একটি দল। এছাড়া গেল 28 এপ্রিল একই রাজ্যে এক আইন শিক্ষার্থীকে ধর্ষণ ও খুনের মামলায় শতাধিক ব্যক্তিকে জিজ্ঞাসাবাদ করা হলেও এখন পর্যন্ত কাউকে গ্রেপ্তার করা যায়নি। প্রকৃতির বিরূপ আচরণে ওষ্ঠাগত ভারতবাসীর জীবনযাত্রা, কোথাও টানা বৃষ্টি, কোথাও বা তীব্র দাবদাহের হাহাকার। মধ্যপ্রদেশের উজ্জয়ন শহরে প্রবল বৃষ্টির কবলে পড়ে প্রাণ হারিয়েছেন 7 জন, আহত হয়েছেন 80 জনেরও বেশি। উত্তরপ্রদেশে প্রবল খরা দেখা দেয় লাখ লাখ বাসিন্দা ভুগছেন নিরাপদ পানির সংকটে। আগামী 7 দিন এই পরিস্থিতি অপরিবর্তিত থাকবে বলে আভাস দিয়েছেন আবহাওয়াবিদরা। প্রখর রোদ আর অব্যাহত তাপদাহের কারণে অস্থির হয়ে পড়েছে ভারতের উত্তরপ্রদেশের কর্ণাটক রাজ্যের গুলবার্গা জেলার লাখো মানুষ। রোদ থেকে বাঁচতে অনেকে বাধ্য হয়ে মরু অঞ্চলের মানুষের মতো মুখে কাপড় জড়িয়ে রাস্তায় বের হচ্ছেন। কেউ বা বিভিন্ন পানীয় খেয়ে তৃষ্ণা মেটাচ্ছেন। প্রকৃতি সহায় না হলে দুর্ভোগ আরো বাড়বে বলে জানান ভুক্তভোগী মানুষ। এ জীবনে এত গরম পড়তে দেখিনি। এটা সবে মে মাস, সামনের আরো 3 মাস গরম থাকবে। শেষমেশ অবস্থা কি দাঁড়ায় কে জানে। মৌসুমী বায়ুর প্রভাবে মে মাসের এই সময়ে বৃষ্টি হওয়াটা স্বাভাবিক হলেও দীর্ঘদিন তার দেখা মেলেনি। তাই সামনের দিনগুলোতে অবস্থা অপরিবর্তিত থাকবে বলে আভাস দিয়েছে দেশটির আবহাওয়াবিদরা। আগামী 7 দিন তাপমাত্রা কমার কোনো সম্ভাবনা নেই। আকাশ মেঘলা থাকতে পারে, এতে মানুষ রোদের তীব্রতা থেকে সাময়িক মুক্তি পাবেন। 10 দিন পর বোঝা যাবে বৃষ্টি হবে কি হবে না। গত কয়েক সপ্তাহ ধরে এসব অঞ্চলে তাপমাত্রা 40 ডিগ্রি সেলসিয়াস ছাড়িয়ে যাওয়ায় শুকিয়ে গেছে অধিকাংশ নদ নদী, খাল বিল সহ অন্যান্য জলাধার। ফলে প্রকট হয়ে উঠেছে নিরাপদ পানির সংকট। লখনৌ সহ বেশ কয়েকটি খরাপীড়িত অঞ্চলে সরকার ট্রেনে করে পানি সরবরাহ করলেও তা বিপুল সংখ্যক মানুষের প্রয়োজন মেটাতে পারছে না বলে অভিযোগ ওঠে। এ অবস্থায় কর্ণাটকের গুলবার্গায় বৃহস্পতিবার কলসি মাথায় বিক্ষোভে রাস্তায় নামে কমিউনিস্ট পার্টির কর্মী সমর্থকরা। এ সময় তারা জেলার প্রশাসনিক ভবনের বাইরে সরকার বিরোধী স্লোগান দিয়ে ও পিঠে চাবুক মেরে ক্ষোভ জানায়। নির্বাচনের আগে নেতাদের প্রতিশ্রুতির অভাব থাকে না, ক্ষমতায় গেলে সব ভুলে যায়। আমাদের পানি চাই, না হলে বিষ খেয়ে আত্মহত্যা করা ছাড়া উপায় নেই।
তবে ভিন্ন চিত্র মধ্যপ্রদেশে। সেখানে ভারী বৃষ্টি ও ঝড়ো বাতাসের কবলে দুর্ভোগ পোহাতে হচ্ছে হাজারো মানুষকে। প্রতিকূল আবহাওয়ার কারণে বৃহস্পতিবার উজ্জয়ন শহরে সিংহস্ত কুম্ভ মেলা বা কলসি উৎসব উপলক্ষে আগত হাজার হাজার সাধু ও ভক্তদের জীবন সংকটের মুখে পড়ে। তাঁবু ভেঙে ও বজ্রপাতে 2 সাধু সহ মৃত্যু হয় বেশ কয়েকজনের। আহতদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। পরিবেশবাদীদের মতে প্রশান্ত মহাসাগরের এল নিনোর প্রভাবে খরা, বন্যা, ঘূর্ণিঝড় সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগের আশঙ্কায় রয়েছে দক্ষিণ পূর্ব এশিয়া। এর মধ্যে সবচেয়ে বিপদের মুখে রয়েছে ভারত ও বাংলাদেশ। সঞ্জনা চৌধুরী, সময় সংবাদ। 5 দিন ধরে চলা কানাডার আলবার্টার ভয়াবহ দাবানলে এরই মধ্যে ধ্বংস হয়ে গেছে 850 কিলোমিটার এলাকার বনভূমি। এখনো অন্তত 49 ক্ষতিগ্রস্ত তেল সমৃদ্ধ ফোর্ট ম্যাকমারে শহর থেকে বাসিন্দাদের এলাকা ত্যাগের নির্দেশ বলবৎ রেখেছে কর্তৃপক্ষ। সেনাবাহিনী, দমকল বাহিনীর সহযোগিতায় সড়ক ও আকাশপথে তাদের স্থানীয় বাসিন্দাদের সরিয়ে নেবার কার্যক্রম চলছে। এরই মধ্যে 25,000 বাসিন্দাকে সরিয়ে নেওয়া হয়েছে। তীব্র বাতাসে আগুন বিপজ্জনকভাবে ছড়িয়ে পড়া অব্যাহত থাকলেও শীঘ্রই দাবানল নিয়ন্ত্রণে আসবে বলে আশাবাদ প্রকাশ করেছেন আলবার্টার প্রাদেশিক প্রধান রোচেল নোটলি। 22টি ট্যাঙ্কার বিমান, 145টি হেলিকপ্টারের সহায়তায় আগুন নেভাতে চেষ্টা করছেন 1100 দমকল কর্মী। এ পর্যন্ত কয়েকজন আহত হলেও প্রাণহানির কোনো খবর পাওয়া যায়নি। আন্তর্জাতিক সময়। প্রায় 40 বছরের মধ্যে প্রথমবারের মতো উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির জাতীয় কংগ্রেস অনুষ্ঠিত হচ্ছে আজ। সম্মেলনে দলীয় প্রধান কিম জং উন উত্তর কোরিয়াকে পরমাণু ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারেন বলে জানায় গণমাধ্যম। একই সঙ্গে পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে পিয়ংইয়ং। উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দল ওয়ার্কার্স পার্টির জাতীয় কংগ্রেস শুরুর আগে বৃহস্পতিবার পিয়ংইয়ংয়ে গান ও নাচের উৎসবে মেতে ওঠে বিভিন্ন বয়সী শিক্ষার্থীরা। দলের সম্মেলন উপলক্ষে দেশটিতে আসা বিদেশি সাংবাদিক ও পর্যটকদের জন্য ব্যতিক্রমী এই আয়োজন করা হয়। আমি প্রথম এমন আয়োজনে অংশ নিলাম। আমাদের মহৎ নেতা কিম জং উনকে আমরা অনেক ভালোবাসি। শিশুদের বিভিন্ন উৎসবে মেতে ওঠার সুযোগ করে দেয় আমাদের এমন আয়োজনের উদ্দেশ্য। একই দিন ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির সদস্যদের কনসার্ট উপভোগের ভিডিও প্রকাশ করে দেশটির রাষ্ট্রীয় টেলিভিশন। অপেরা সঙ্গীত পরিবেশনের পাশাপাশি আয়োজন করা হয় মনোমুগ্ধকর সার্কাসের। ওয়ার্কার্স পার্টির বিরল এই সম্মেলন উপলক্ষে টানা 70 দিন ধরে প্রস্তুতি নিচ্ছিল উত্তর কোরীয়রা। এরই ধারাবাহিকতায় শুক্রবার স্থানীয় সময় সকাল 9টার দিকে পিয়ংইয়ংয়ের এপ্রিল 25 হাউস অফ কালচার সম্মেলন কেন্দ্রে শুরু হয় ক্ষমতাসীন দলের 7ম সম্মেলনের আনুষ্ঠানিকতা। আগামী 4 থেকে 5 দিন এই কংগ্রেস চলতে পারে। এরকম একটা আয়োজনের সাক্ষী হতে পেরে আমরা অনেক খুশি। দেশে সমাজতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে কিম জং উন সবার কাছে গ্রহণযোগ্যতা অর্জন করেছেন। সব ষড়যন্ত্র পেছনে ফেলে আমরা এগিয়ে যাব। কংগ্রেসের প্রথম দিনেই দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন ভাষণ দিতে পারেন। তিনি উত্তর কোরিয়াকে পরমাণু শক্তিধর রাষ্ট্র হিসেবে ঘোষণার পাশাপাশি দেশের অর্থনৈতিক উন্নয়নে বিশেষ নীতিমালা প্রকাশ করতে পারেন বলে জানায় গণমাধ্যম। সম্মেলন উপলক্ষে দেশজুড়ে নিশ্ছিদ্র নিরাপত্তা ব্যবস্থা নিশ্চিত করতে একযোগে কাজ করছে নিরাপত্তা বিভাগ ও জননিরাপত্তা মন্ত্রণালয়। জনবহুল এলাকাগুলোয় তল্লাশি চৌকি বসানোর পাশাপাশি কয়েকদিন ধরে বিয়ে, জন্মদিন, শেষকৃত্য সহ সব ধরনের উৎসব উদযাপন নিষিদ্ধ করা হয়েছে। এর আগে কিম জং উনেরও জন্মের আগে 1980 সালে ওয়ার্কার্স পার্টির 6ষ্ঠ সম্মেলন অনুষ্ঠিত হয়। এদিকে ক্ষমতাসীন দলের সম্মেলন উপলক্ষে উত্তর কোরিয়া নতুন করে ক্ষেপণাস্ত্র উৎক্ষেপণ এবং পঞ্চমবারের মতো পারমাণবিক বোমার পরীক্ষা চালাতে পারে বলে জানিয়েছে বিবিসি। রিয়াদুল ইসলাম, সময় সংবাদ। আন্তর্জাতিক সময় আরো দেখবেন। তুর্কি প্রধানমন্ত্রী দাভুতোগলুকে পদত্যাগ করতে বাধ্য করছেন প্রেসিডেন্ট এরদোয়ান। অভিযোগ বিরোধীদের। 22 মে একে পার্টির সম্মেলনে ঘোষণা হতে পারে নতুন প্রধানমন্ত্রীর নাম। আলেপ্পো সহ দেশের অন্যান্য এলাকায় সন্ত্রাসী ও জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত সেনাবাহিনী থামবে না বলে হুঁশিয়ারি উচ্চারণ করেছেন সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ। তার এই বক্তব্যের তীব্র নিন্দা জানিয়ে যুক্তরাষ্ট্র বলেছে মার্কিন সরকার এটা কোনোভাবেই মেনে নেবে না। এরই মধ্যে সিরিয়ার ইদলিবে শরণার্থী শিবিরে বিমান হামলা যুদ্ধাপরাধের শামিল বলে জানিয়েছে জাতিসংঘ। এদিকে সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় প্রদেশ ইদলিবে জঙ্গি সংগঠন আল নুসরা ফ্রন্ট অন্তত 15 বেসামরিক নাগরিককে হত্যা করেছে বলে বিভিন্ন সূত্রের বরাতে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যম।
যুদ্ধবিরতি ঘোষণার 24 ঘন্টা পেরোতে না পেরোতেই আবারও হামলা, তবে এবার আর কোনো বিদ্রোহী অবস্থানে নয়। বৃহস্পতিবার সিরিয়ার উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে তুর্কি সীমান্তের কাছে একটি শরণার্থী শিবিরে বিমান হামলা চালানো হয়। গণমাধ্যমের খবরে জানা গেছে, এখন পর্যন্ত নারী ও শিশু সহ 30 জনেরও বেশি নিহত হয়েছে। রুশ নাকি সিরীয় বিমান থেকে হামলা চালানো হয়েছে তা এখনো জানা যায়নি। ইতোমধ্যে যুক্তরাষ্ট্র সহ পশ্চিমা বিশ্বের বিভিন্ন দেশ ও আরব দেশগুলো এই হামলার তীব্র নিন্দা জানিয়েছে। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক প্রধান স্টিফেন ওব্রায়েন এ ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত দাবি করে এ হামলাকে যুদ্ধাপরাধের শামিল বলে অভিহিত করেছেন। যারা আমাদের মতো অসহায় মানুষদের এভাবে পুড়িয়ে মেরেছে, আশা করি আল্লাহ তাদেরকে ঠিক এভাবেই পুড়িয়ে মেরে উপযুক্ত শাস্তি দেবেন। এরই মধ্যে সিরীয় প্রেসিডেন্ট বাশার আল আসাদ জানিয়েছেন, তার দেশে বিদেশি শক্তি সমর্থিত সন্ত্রাসীদের নির্মূল না করা পর্যন্ত সামরিক অভিযান চলবে। শুক্রবার স্থানীয় আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের কাছে পাঠানো এক টেলিগ্রাম বার্তায় তিনি বিদ্রোহী দমনে রাশিয়ার কাছে আরও সহায়তাও চেয়েছেন। সিরিয়াকে ধ্বংস করতে বিদেশিদের ষড়যন্ত্র কখনোই সফল হবে না বলেও টেলিগ্রামে প্রত্যয় ব্যক্ত করেন তিনি। আসাদের এই বক্তব্যের জবাবে যুক্তরাষ্ট্র বলছে, বিরোধীদের উপর আসাদ সরকারের এ ধরনের আগ্রাসন মেনে নেওয়া যায় না। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র মার্ক টোনার বলেন, আসাদের বিষয়ে রাশিয়াকে ব্যবস্থা নিতে আহ্বান জানিয়েছেন তারা। আসাদের এ ধরনের কথাবার্তা এটা পরিষ্কার যে তিনি নিজের ব্যক্তিগত স্বার্থ রক্ষা করতে চাচ্ছেন। সিরিয়ার জনগণের কথা তিনি কখনোই ভাবেন না। যে কোনো মূল্যে তিনি শুধু ক্ষমতায় টিকে থাকতে চান, কিন্তু আমরা তা কোনোভাবেই হতে দেব না। এদিকে ইদলিব প্রদেশের খিন গ্রামে 4 শিশু সহ অন্তত 15 গ্রামবাসীকে আল কায়েদা সংশ্লিষ্ট জঙ্গি গোষ্ঠী আল নুসরা ফ্রন্ট হত্যা করেছে বলে গণমাধ্যমে জানিয়েছে সেখানকার বাসিন্দারা। তবে ঠিক কী কারণে আল নুসরা এই হত্যাকাণ্ড চালিয়েছে তা জানাতে পারেননি তারা। এছাড়া খিনের আবাসিক এলাকায় বেশ কয়েকটি বাড়িঘরও বোমা মেরে উড়িয়ে দিয়েছে জঙ্গিরা। রঞ্জন শুভ্র, সময় সংবাদ। জঙ্গি গোষ্ঠী আইএসের রকেট হামলায় সিরিয়া সীমান্তবর্তী তুরস্কের কিলিস শহরে একজন নিহত, 10 জন আহত হয়েছেন। বৃহস্পতিবার জঙ্গিরা একের পর এক রকেট হামলা শুরু করলে 7টি রকেট কিলিস শহরে আঘাত হানে। আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, সম্প্রতি এমন বেশ কয়েক দফা হামলার শিকার হতে হয়েছে কিলিসবাসীকে। এর আগে তুর্কি সরকার অভ্যন্তরীণ নিরাপত্তার স্বার্থে সিরিয়ায় স্থল সেনা মোতায়েনের কথা জানায়, যদিও রুশ সরকারের বিরোধিতা করে আসছে। যুক্তরাষ্ট্র নেতৃত্বাধীন আইএস বিরোধী জোটের অংশ হিসেবে সিরিয়া ও ইরাকের উত্তরাঞ্চলীয় বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে আসছে তুর্কি বিমান বাহিনী। লিবিয়ায় একটি নিরাপত্তা চৌকিতে আইএসের আত্মঘাতী বোমা হামলায় অন্তত 5 জন নিহত, বেশ কয়েকজন আহত হয়েছেন। পশ্চিমাঞ্চলীয় আবু কারিন শহরের কাছে হামলা চালানো হয়। হামলাকারী তিউনিসিয়ার নাগরিক বলে গণমাধ্যমে জানিয়েছে দেশটির পশ্চিমাঞ্চল নিয়ন্ত্রণকারী বিদ্রোহীরা। হামলার পরপরই দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে ইরাক সিরিয়া ভিত্তিক জঙ্গি সংগঠন ইসলামিক স্টেট। স্থানীয় কয়েকটি সূত্র জানিয়েছে, আবু কারিনের আশপাশের কয়েকটি গ্রাম দখল করে নিয়েছে আইএস। 2011 সালে স্বৈরশাসক মুয়াম্মার গাদ্দাফির পতনের পর থেকেই দেশটিতে বিভিন্ন সংগঠনের মধ্যে ক্ষমতা দখলের প্রতিযোগিতা চলছে। আর এই সুযোগে আইএস উত্তর পশ্চিমাঞ্চলীয় বেশ কিছু এলাকা দখল করে নেয়। ক্ষমতাকে নিরঙ্কুশ করতে প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোয়ান বর্তমান প্রধানমন্ত্রীকে সরিয়ে দিচ্ছেন বলে অভিযোগ করেছে দেশটির প্রধান বিরোধী দল। আগামী 22 মের দলীয় সম্মেলনে দলের ক্ষমতাসীন একে পার্টির প্রধান ও নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করা হতে পারে বলে জানিয়েছে দেশটির কয়েকজন শীর্ষস্থানীয় নেতা। এর মধ্য দিয়ে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি চালুর পথে প্রেসিডেন্ট এরদোয়ান আরেক ধাপ এগিয়ে গেলেন বলে ধারণা করা হচ্ছে। ইস্তাম্বুলের পুঁজিবাজারে দেখা দিয়েছে মন্দাভাব, দাম কমেছে তুর্কি মুদ্রা লিরারও। গেল বুধবার প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার পর নতুন প্রধানমন্ত্রীর বাণিজ্যিক নীতি কেমন হবে তা নিয়ে ব্যবসায়ীদের দ্বিধাদ্বন্দ্ব বাজারে এই নেতিবাচক পরিস্থিতির সৃষ্টি করেছে। নতুন প্রধানমন্ত্রী কে হবেন তা পুঁজিবাজারের স্থিতিশীলতার জন্য খুবই গুরুত্বপূর্ণ। সুতরাং বিনিয়োগের ক্ষেত্রে এখন আমাদের ধৈর্য ধারণের কোনো বিকল্প নেই। আশা করছি নতুন প্রধানমন্ত্রীও আরও ভালোভাবে দেশ পরিচালনা করতে সক্ষম হবেন। বর্তমান সংসদীয় ব্যবস্থার পরিবর্তে রাষ্ট্রপতি শাসিত সরকার পদ্ধতি চালু করতে সংবিধান পরিবর্তনের পরিকল্পনা করছেন প্রধানমন্ত্রী রিসেপ তাইয়েপ এরদোয়ান। এর জের ধরেই প্রধানমন্ত্রী দাভুতওলুর পদত্যাগের ঘোষণায় তুরস্ক জুড়ে দেখা দিয়েছে মিশ্র প্রতিক্রিয়া। একে প্রাসাদ অভ্যুত্থানের সঙ্গে তুলনা করে প্রেসিডেন্ট এরদোয়ানের তীব্র সমালোচনা করেছে প্রধান বিরোধী দল সিএইচপি।
দুঃখের সঙ্গে জানাচ্ছি যে প্রধানমন্ত্রীর পদত্যাগের ঘোষণার মধ্য দিয়ে প্রেসিডেন্ট এরদোয়ানের একনায়কতন্ত্রের পথ পরিষ্কার হয়েছে। গেল 4 মে প্রেসিডেন্ট ভবনে গিয়ে আত্মসমর্পণ করে এসেছেন প্রধানমন্ত্রী দাভুতোগলু। রীতি অনুযায়ী ক্ষমতাসীন একে পার্টির প্রধানই প্রধানমন্ত্রীর পদে আসীন হন। তাই পদত্যাগী প্রধানমন্ত্রী আহমদ দাভুতোগলু আগামী 22 মের দলীয় সম্মেলনে দলের প্রধান পদে প্রতিদ্বন্দ্বিতা থেকে বিরত থাকবেন এমনটাই ধারণা করা হচ্ছে। এমনকি ক্ষমতাসীন একে পার্টি থেকেও সরে দাঁড়াতে পারেন বলে গুঞ্জন উঠেছে। জাহিদুর রহমান, সময় সংবাদ। এদিকে তুরস্কের প্রধানমন্ত্রীর পদে পরিবর্তন হলেও আঙ্কারার সঙ্গে ওয়াশিংটনের দ্বিপক্ষীয় সম্পর্কের কোনো পরিবর্তন হবে না বলে জানিয়েছে যুক্তরাষ্ট্র। তুর্কির প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুর পদত্যাগের ঘোষণার প্রতিক্রিয়ায় হোয়াইট হাউস জানায়, তুরস্কের প্রধানমন্ত্রী পরিবর্তন হলেও আইএস দমনের দেশটির সঙ্গে যুক্তরাষ্ট্রের যৌথ সহযোগিতায় কোনো প্রভাব পড়বে না। এছাড়া তুর্কি প্রধানমন্ত্রী আহমেদ দাভুতোগলুকে যুক্তরাষ্ট্রের ভালো বন্ধু হিসেবে মন্তব্য করেন হোয়াইট হাউসের মুখপাত্র জশ আর্নেট। তুরস্কের সর্বাধিক প্রচারিত দৈনিক সংবাদপত্র জামানের প্রকাশনা বন্ধ করে দিয়েছে দেশটির সরকার। মালিকপক্ষ ফেজা গ্রুপের কাছ থেকে গেল মার্চে পত্রিকাটির নিয়ন্ত্রণ নেওয়ার 1 মাস পরে সিদ্ধান্ত নিল কর্তৃপক্ষ। মার্কিন সংবাদ মাধ্যম CNN জানায়, একই মালিকানাধীন আরও কয়েকটি সংবাদপত্র নিষেধাজ্ঞার কবলে পড়ার শঙ্কা রয়েছে। জামান কর্তৃপক্ষকে যুক্তরাষ্ট্রে বসবাসরত তুরস্কের প্রভাবশালী ধর্মীয় নেতা ফেতুল্লাহ গুলেনের ঘনিষ্ঠ বলে ভাবা হয়। আন্তর্জাতিক সময় আরো যা দেখবেন। ব্রিটেনের ইইউ থেকে বের হয়ে যাওয়া উচিত মন্তব্য ট্রাম্পের। মার্কিন প্রেসিডেন্ট পদে নির্বাচনের অযোগ্য রিপাবলিকান এই প্রার্থী, বললেন হিলারি। আরএফএল ওয়াটার পাম্প, পানি দেবে, টেনশন নয়। গাজায় ইসরায়েলি সেনার ট্যাঙ্ক থেকে ছোড়া গোলা হামলায় নিহত হয়েছেন এক ফিলিস্তিনি নারী। এতে বেশ কয়েকজন আহত হয় বলে জানায় ফিলিস্তিনের স্বাস্থ্য মন্ত্রণালয়। এক বিবৃতিতে ইসরায়েলের প্রতিরক্ষামন্ত্রী মোশে ইয়ালুন জানান, হামাস সন্ত্রাসীদের হামলার জবাব দেওয়ার সময় এটি ঘটেছে। সেই সাথে হামাসের শেষ সুড়ঙ্গ ধ্বংস করা পর্যন্ত তাদের অভিযান অব্যাহত থাকবে বলেও হুঁশিয়ারি উচ্চারণ করেন তিনি। অন্যদিকে হামাস এবং ইসরায়েলের পাল্টাপাল্টি অবস্থানের কারণে 2014 সালের পর নতুন করে এই অঞ্চলে সহিংসতা শুরুর আশঙ্কা করছেন বিশেষজ্ঞরা। ইয়েমেনের সরকার ও বিরোধী পক্ষের যুদ্ধবিরতি লঙ্ঘনের পাল্টাপাল্টি অভিযোগকে কেন্দ্র করে দেশটির সংকট সমাধানের শান্তি আলোচনায় দেখা দিয়েছে অচলাবস্থা। কুয়েতে প্রেসিডেন্ট হাদি সরকার ও হাউথি প্রতিনিধিদের মধ্যে চলমান আলোচনা 3য় সপ্তাহে গড়ালেও বৃহস্পতিবার পর্যন্ত স্থায়ী কোনো সমাধানে পৌঁছা সম্ভব হয়নি বলে জানায় আল জাজিরা। তবে যুদ্ধবিরতি মেনে চলার বিষয়ে উভয় পক্ষের সঙ্গে আলোচনা চলছে বলে জানান জাতিসংঘের বিশেষ প্রতিনিধি ইসমাইল ওলুদ শেখ আহমেদ। জাতিসংঘের মধ্যস্থতায় গত 11 এপ্রিল ইয়েমেনের সরকার ও বিদ্রোহীদের মধ্যে যুদ্ধবিরতি ঘোষণা করা হলেও অব্যাহত সংঘর্ষের জন্য একে অপরকে দায়ী করে আসছে। এ বিষয়ে বিতর্ককে কেন্দ্র করে শান্তি আলোচনা থেকে সরকারি প্রতিনিধিদের ওয়াকআউটের পর গত বুধবার আবারও তারা আলোচনায় যোগ দেন। আফগানিস্তানের উত্তর পশ্চিমাঞ্চলে গাড়ি বোমা হামলায় 5 জন নিহত ও বহু বেসামরিক নাগরিক আহত হয়েছে। বাদগিস প্রদেশের কাদিস জেলায় বৃহস্পতিবার শক্তিশালী এই হামলা চালানো হয়। কেউ দায় স্বীকার না করলেও দেশটির নিরাপত্তা কর্মকর্তাদের ধারণা, জঙ্গি গোষ্ঠী তালেবান এই হামলা চালিয়ে থাকতে পারে। আহতদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা। গেল মাসে নিরাপত্তা বাহিনী ও মার্কিন বাহিনীর বিরুদ্ধে নতুন করে হামলা শুরুর ঘোষণা দেয় তালেবান। এই ঘোষণার পরপরই 19 এপ্রিল রাজধানী কাবুলে তালেবান হামলায় 64 জন নিহত ও প্রায় 350 মানুষ আহত হয়। পাকিস্তানের রাজধানী ইসলামাবাদে 16 বছরের এক কিশোরীকে পুড়িয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় মেয়েটির মা এবং ভাই সহ পরিবারের 16 সদস্যকে গ্রেপ্তার করেছে পাকিস্তান পুলিশ। পাকিস্তানের স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, বান্ধবীকে পালিয়ে বিয়ে করতে সাহায্য করায় এলাকার পঞ্চায়েত বিচার করে তাকে পুড়িয়ে হত্যার নির্দেশ দেয়। এ সময় মেয়েটিকে তরল ওষুধ প্রয়োগের মাধ্যমে অচেতন করে তার পরিবারের সদস্যরা। পরবর্তীতে একটি গাড়ির ভেতরে ঢুকিয়ে আগুন ধরিয়ে দেওয়া হয়। গত বছর পাকিস্তানের প্রায় 500 নারী এবং পুরুষকে অনার কিলিং এর নামে হত্যা করা হয়েছে। বিশেষ করে পাকিস্তানের পাহাড়ি এবং গ্রামাঞ্চলে কথিত সম্মান রক্ষার নামে এ ধরনের হত্যাকাণ্ডের ঘটনা ঘটে থাকে। ভারতের মধ্যপ্রদেশের বিনা জেলায় ভবনের দেয়াল ধসে 2 নারী রেল শ্রমিক নিহত হয়েছেন। এই ঘটনায় আহত হয়েছেন অন্তত 13 জন। কর্তৃপক্ষ জানায়, রেল লাইনের সংস্কার কাজ চলার সময় বৃষ্টি হলে শ্রমিকরা দেয়ালের পাশে আশ্রয় নেন। কিছুক্ষণ পর দেয়াল ভেঙে শ্রমিকদের উপর পড়লে হতাহতের এই ঘটনা ঘটে। দুর্ঘটনায় আহত শ্রমিকদের স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। আহত কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছে হাসপাতাল কর্তৃপক্ষ। এই ঘটনা তদন্তে কাজ শুরু করেছে রাজ্য পুলিশ।
ব্রিটেনের ইউরোপীয় ইউনিয়ন থেকে বের হয়ে যাওয়া উচিত বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট নির্বাচনে রিপাবলিকান মনোনয়ন প্রার্থী ডোনাল্ড ট্রাম্প। বৃহস্পতিবার ফক্স নিউজকে দেয়া সাক্ষাৎকারে এই মন্তব্য করেন তিনি। এদিকে ডোনাল্ড ট্রাম্পের মনোনয়নকে কেন্দ্র করে রিপাবলিকান দলে বিতর্ক অব্যাহত রয়েছে। জুলাইয়ে দলীয় কনভেনশনে যোগ দেবেন না বলে জানিয়েছেন সাবেক হাউস স্পিকার পল রেন, সাবেক প্রেসিডেন্ট প্রার্থী মিট রমনি, জন ম্যাককিন, সাবেক প্রেসিডেন্ট জর্জ বুশ ও জর্জ ডব্লিউ বুশের মতো প্রভাবশালী নেতারা। নেব্রাস্কার সিনেটর বেন সাসে এবারের নির্বাচনে ট্রাম্প ও হিলারির সম্ভাব্য প্রতিদ্বন্দ্বিতার সমালোচনা করে বলেন, এই দুজন প্রার্থীর উপর যুক্তরাষ্ট্রের আগামী 4 বছরের রাজনীতি নির্ভর করতে পারে না। এদিকে বৃহস্পতিবার ক্যালিফোর্নিয়ার লস অ্যাঞ্জেলেসে প্রচারণায় গিয়ে ডেমোক্র্যাট মনোনয়ন প্রত্যাশী হিলারি ক্লিন্টন প্রেসিডেন্ট পদে ট্রাম্পকে অযোগ্য হিসেবে উল্লেখ করে বলেন, তাকে প্রেসিডেন্ট নির্বাচিত করাটা যুক্তরাষ্ট্রের জন্য বড় ঝুঁকি হবে। যুক্তরাষ্ট্রের ম্যারিল্যান্ড অঙ্গরাজ্যের একটি স্কুলে বন্দুকধারীর গুলিতে একজন নিহত এবং একজন আহত হয়েছে বলে জানিয়েছে স্থানীয় গণমাধ্যম। রাজ্য পুলিশের বরাতে জানা গেছে, ম্যারিল্যান্ডের বেলসভিলে শুক্রবার হাই পয়েন্ট উচ্চ মাধ্যমিক স্কুলে গোলাগুলির ঘটনা ঘটে। ঠিক কী কারণে গোলাগুলির ঘটনা ঘটেছে তা জানা না গেলেও অভ্যন্তরীণ কোন্দলের কারণে হতে পারে বলে ধারণা করছে তারা। সেই সাথে বন্দুকধারীকে গ্রেপ্তারে বেলসভিলের আশপাশে অভিযান শুরু করেছে ম্যারিল্যান্ড পুলিশ। শরণার্থী সংকট মোকাবেলায় অভিবাসন নীতির বিষয়ে একমত হয়েছে ইতালি ও জার্মানি। তবে আর্থিক যোগানের বিষয়ে তাদের মধ্যে কোনো সমঝোতা হয়নি। একক কোনো দেশের সীমান্তে কাঁটাতারের বেড়া কিংবা কড়াকড়ি আরোপে শরণার্থী সমস্যার সমাধান হবে না বলেও একমত পোষণ করেন ইতালি প্রধানমন্ত্রী মাত্তেও রেনজি ও জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। এদিকে গ্রিস মেসিডোনিয়া সীমান্তের ইদোমেনিতে টানা কয়েক মাস আটকে থাকা বিক্ষুব্ধ শরণার্থীদের সঙ্গে পুলিশের হাতাহাতির ঘটনা ঘটেছে। চরম অনিশ্চয়তা নিয়ে দিনের পর দিন মেসিডোনিয়া সীমান্তে গ্রিসের ইদোমেনি শিবিরে আটকে থাকা শরণার্থীরা অবস্থান করছেন। সীমান্ত খুলে দেওয়ার দাবিতে বৃহস্পতিবার বিক্ষোভ করেন তারা। এক পর্যায়ে গ্রিক পুলিশের সঙ্গে তাদের হাতাহাতির ঘটনাও ঘটে। আমাদের বন্ধু ও পরিবারের সদস্যরা জার্মানি ও যুক্তরাজ্যে চলে গেছে, আমরাও সেখানে যেতে চাই। অবিলম্বে সীমান্ত খুলে দেওয়া হোক। শরণার্থী সংকট পুরোপুরি কাটিয়ে ওঠা সম্ভব না হলেও জোটগতভাবে সিদ্ধান্তের পাশাপাশি দ্বিপাক্ষিক আলোচনা চালিয়ে যাচ্ছে ইউরোপের দেশগুলো। এর অংশ হিসেবে বৃহস্পতিবার ইতালির রোমে দেশটির প্রধানমন্ত্রী মাত্তেও রেনজির সঙ্গে বৈঠক করেন জার্মান চ্যান্সেলর অ্যাঙ্গেলা মার্কেল। বৈঠকে অভিবাসন নীতিতে দুই দেশের মতৈক্য হলেও আর্থিক যোগানের বিষয়ে সমঝোতা হয়নি। বৈঠকের পর সংবাদ সম্মেলনে ইতালির প্রধানমন্ত্রী শরণার্থী সংকট মোকাবেলায় ইউরোপের যৌথ উদ্যোগের প্রতি আস্থা রাখলেন। তুরস্কের সঙ্গে চুক্তির সুফল কিছুটা হলেও দৃশ্যমান হতে শুরু করেছে। সামনের কয়েক বছরের শরণার্থী সংকট মোকাবিলায় আমাদের আফ্রিকায় বিনিয়োগ করতে হবে। পাশাপাশি বলকান রুটের বিষয়েও নতুন কৌশল নিতে হবে। এরই মধ্যে ইউরোপীয় ইউনিয়নে আমাদের প্রস্তাবনাগুলো তুলে ধরেছি। তার কিছু বিষয় নিয়ে জার্মান চ্যান্সেলরের সঙ্গে কথা হয়েছে। আর্থিক যোগানের বিষয় এখনো সমঝোতা হয়নি। তবে একক দেশের চেষ্টা কিংবা কোনো দেশের সীমান্তে বেড়া নির্মাণের বদলে ইউরোপের বহিঃ সীমান্তে কড়াকড়ি আরোপের কথা জানান জার্মান চ্যান্সেলর। ইউরোপের বাইরের সীমান্তে নজরদারি বাড়াতে না পারলে এ অঞ্চলের অবাধ চলাচল ও বাণিজ্য ভবিষ্যতে হুমকির মুখে পড়বে। তাই ভূমধ্যসাগর ও বলকান রুটে আরো কঠোরতা আরোপ করতে হবে। তুরস্কের সঙ্গে চুক্তিকে আরো স্থায়ী করার বিষয়ে ইউরোপের দেশগুলোর একমত হওয়া প্রয়োজন। ইউ তুরস্ক চুক্তির পর মধ্যপ্রাচ্যের যুদ্ধপীড়িত শরণার্থীর স্রোত কিছুটা কমে এলেও বাড়ছে আফ্রিকার অভিবাসন প্রত্যাশীর সংখ্যা। এই ঢল ঠেকাতে আফ্রিকার দেশগুলোর জন্য অন্তত 1 বিলিয়ন ইউরো সাহায্য প্রয়োজন বলে জানান জার্মান চ্যান্সেলর। দেলোয়ার হোসেন, সময় সংবাদ। দুর্নীতি তদন্তে বাধা দেওয়ার অভিযোগে ব্রাজিলের নিম্নকক্ষের স্পিকার এদুয়ার্দো চুনহাকে বরখাস্ত করেছে ব্রাজিলের উচ্চ আদালত। ব্রাজিলের সরকারি প্রধান আইনজীবীর বরাতে স্থানীয় গণমাধ্যম জানিয়েছে, এ আদেশের পর চুনহা নিম্নকক্ষের কোনো কার্যক্রমে অংশগ্রহণ করতে পারবেন না। সেই সাথে চুনহার বিরুদ্ধে দুর্নীতির সব অভিযোগ তদন্তের নির্দেশ দিয়েছেন উচ্চ আদালত। ব্রাজিলের নিম্নকক্ষে দুর্নীতির অভিযোগে প্রেসিডেন্ট দিলমা রুসেফের অভিশংসনের পক্ষে সরব ছিলেন স্পিকার এদুয়ার্দো। কেনিয়ার রাজধানী নাইরোবিতে ধসে পড়া 6তলা ভবনের ধ্বংসস্তূপ থেকে 6 দিন পর এক নারীকে জীবিত উদ্ধার করা হয়েছে। বৃহস্পতিবার উদ্ধারের সময় ওই নারী পানি স্বল্পতা ও শ্বাসকষ্টে ভুগলেও তার জ্ঞান ছিল বলে জানান জাতীয় দুর্যোগ ব্যবস্থাপনা কেন্দ্রের কর্মকর্তা। পরে তাকে দ্রুত স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়। শরীরে বড় ধরনের কোনো আঘাত না থাকায় তিনি আশঙ্কামুক্ত বলে জানিয়েছেন চিকিৎসকরা। তাকে বের করে আনার সময় উচ্ছ্বাসে ফেটে পড়েন উদ্ধারকারীরা। ধ্বংসস্তূপের নিচে এখন 80 জন চাপা পড়ে আছে এমন ধারণা থেকে তাদের সন্ধানে তল্লাশি অভিযান অব্যাহত রেখেছে কর্তৃপক্ষ। এর আগে মঙ্গলবার অর্থাৎ ভবন ধসের 3 দিন পর 1 বছর বয়সী এক কন্যা শিশু উদ্ধার হয়।
30 এপ্রিল রাতে নাইরোবির হুরমা জেলার ওই বহুতল ভবনটি ধসে পড়ে। ওই ঘটনায় এখন পর্যন্ত মৃত্যু হয়েছে 33 জনের। যুক্তরাষ্ট্রের স্পেস এক্স কোম্পানির রকেট ফ্যালকন 9 একটি যোগাযোগ উপগ্রহ সফলভাবে কক্ষপথে পৌঁছে দেওয়ার পর নিরাপদ অবতরণ করেছে। শুক্রবার ফ্লোরিডা থেকে উৎক্ষেপণের কিছু সময় পর রকেটটি সাগরে ভাসমান ক্ষেত্রে পুনর্ব্যবহারযোগ্য অবস্থায় অবতরণ করে। এ নিয়ে রকেটটি দ্বিতীয়বারের মতো কক্ষপথে কার্গো পৌঁছে দিয়ে সফলভাবে অবতরণ করল বলে জানিয়েছে স্পেস এক্সের স্বত্বাধিকারী এলন মাস্ক। এবারের সফলতার পর তিনি টুইটার বার্তায় উচ্ছ্বাস প্রকাশ করে বলেন, পরের বার অবতরণের জায়গাটি আরও প্রশস্ত করতে হবে। এর আগে বেশ কয়েকবার উৎক্ষেপণ কিংবা অবতরণের সময় এই কোম্পানির রকেটের বিস্ফোরণের ঘটনা ঘটেছে। মহাকাশে স্বল্প মূল্যে কার্গো পরিচালনায় গত কয়েক বছর ধরেই রকেটের নানা পরীক্ষা নিরীক্ষা চালিয়ে আসছে স্পেস এক্স। Stage 1 landing burn has started. টানা অনশনে অসুস্থ ভারতের জওহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের ছাত্র সংসদের প্রেসিডেন্ট কানহাইয়া কুমারের শারীরিক অবস্থা স্থিতিশীল আছে, এমনটাই জানিয়েছেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের জরিমানা ও বহিষ্কারের প্রতিবাদে টানা 8 দিনের অনশনে অসুস্থ হয়ে পড়েন কানহাইয়া। বৃহস্পতিবার জ্ঞান হারালে তাকে হাসপাতালে ভর্তি করা হয়। এদিকে কানহাইয়া কুমারের অনশন কর্মসূচিকে বেআইনি আখ্যা দিয়ে আলোচনায় বসার আহ্বান জানিয়েছেন বিশ্ববিদ্যালয়ের উপাচার্য। গত ফেব্রুয়ারিতে বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে দেশ বিরোধী স্লোগানের অভিযোগে গ্রেফতার ও কারাবরণের ঘটনার পর থেকে ভারত জুড়ে আলোচনার কেন্দ্রবিন্দুতে ওঠেন কানহাইয়া। মার্কিন প্রেসিডেন্ট বারাক ওবামার নির্বাহী আদেশের অধীনে ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল ডাকা অন্তর্ভুক্ত প্রায় 1 লাখ কাগজপত্রহীন অভিবাসীর জন্য বৃহস্পতিবার থেকে বিনামূল্যে স্বাস্থ্য বীমা চালু করেছে নিউ ইয়র্ক সিটি। এছাড়া গত সপ্তাহ থেকে বৈধ অবৈধ সব অভিবাসীর জন্য বিশেষ স্বাস্থ্য বীমা চালু করেছে নিউ ইয়র্ক সিটি মেয়র বিল ডি প্লাজিও। 30 জুন পর্যন্ত এই স্বাস্থ্য বীমায় অন্তর্ভুক্ত হওয়ার সুযোগ পাবেন অভিবাসীরা। নিউ ইয়র্ক থেকে আমাদের প্রতিনিধি শিহাবুদ্দিন কিস্টুর পাঠানো তথ্য ছবি নিয়ে ডেস্ক রিপোর্ট। বৃহস্পতিবার নিউ ইয়র্কের কিডনি ইউনিভার্সিটি অব গ্র্যাজুয়েট জার্নালিজম স্কুলের এক কমিউনিটি সংযোগ কর্মসূচিতে সিটি মেয়র বিল ডি ব্লাজিও 16 বছর আগে যুক্তরাষ্ট্রে প্রবেশকারী কাগজপত্রহীন অভিবাসীদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা চালুর ঘোষণা দেন। এ সময় বক্তব্য রাখেন নিউ ইয়র্কে অভিবাসীদের স্বাস্থ্যসেবা নিয়ে কর্মরত 19 বেসরকারি প্রতিষ্ঠানের প্রতিনিধিরা। ডেফার্ড অ্যাকশন ফর চাইল্ডহুড অ্যারাইভাল ডাকার কর্মসূচি ছাড়াও সাধারণ কাগজপত্রহীনদের জন্য বিনামূল্যে স্বাস্থ্য বীমা চালু করা হয়েছে বলে জানান নিউ ইয়র্ক সিটি মেয়রের অভিবাসন বিভাগের কর্মকর্তা সোনা রায়। যুক্তরাষ্ট্রে বসবাসের ক্ষেত্রে স্বাস্থ্য বীমার কোনো বিকল্প নেই। আমাদের লক্ষ্য ঢাকা ও এর বাইরে যত অভিবাসী আছেন তারা যেন এই সেবার বিষয়ে জানেন ও তা গ্রহণ করেন। আমাদের ওয়েবসাইট ও হটলাইন নাম্বার থেকে যে কেউ বিস্তারিত তথ্য পেতে পারেন। বৈধ কাগজপত্রহীন অভিবাসীদের এই স্বাস্থ্য বীমা সুবিধা গ্রহণের আহ্বান জানিয়ে সচেতনতামূলক প্রচারণায় অংশ নেওয়ার উপর গুরুত্ব আরোপ করেন নিউ ইয়র্ক হেলথ ফাউন্ডেশন কর্মসূচি পরিচালক এমি শেফরিন। স্বাস্থ্যসেবার ক্ষেত্রে কোনো বৈষম্য থাকতে নেই। নিউ ইয়র্কের প্রায় 1 লাখ মানুষ এই স্বাস্থ্য বীমার সেবা নিতে পারবেন। এই উদ্যোগকে সফল করতে অভিবাসীদের এগিয়ে আসা দরকার। নিউ ইয়র্কে ডাকা অন্তর্ভুক্ত প্রায় 70,000 কাগজপত্রহীন অভিবাসীর মধ্যে বিপুল সংখ্যক বাঙালি রয়েছে উল্লেখ করে সাউথ এশিয়ান কাউন্সিল ফর সোশ্যাল সার্ভিসের নির্বাহী পরিচালক সুধা আচার্য জানান, তাদের বেশিরভাগই স্বাস্থ্য বীমার সুবিধা থেকে বঞ্চিত। নিউ ইয়র্কে দক্ষিণ এশিয়ার অসংখ্য মানুষ বসবাস করেন যাদের অনেকেরই বৈধ কাগজপত্র নেই, কিন্তু স্বাস্থ্য বীমার এই সেবা সবার জন্য প্রযোজ্য হওয়ায় যে কেউ এই সুবিধা ভোগ করতে পারবেন। এটি নিউ ইয়র্ক কর্তৃপক্ষের এক মহৎ উদ্যোগ। এরপরও মাত্র 36 জন কাগজপত্রহীন অভিবাসী স্বাস্থ্য বীমায় নিজেদের অন্তর্ভুক্ত করেছেন বলে মেয়রের দপ্তর থেকে জানানো হয়। সময় সংবাদ, নিউ ইয়র্ক, যুক্তরাষ্ট্র। সিরিয়ার ঐতিহাসিক পালমিরা শহরের 1000 বছরের প্রাচীন কলসিয়ামে প্রদর্শিত হল যন্ত্রসঙ্গীতের মনোমুগ্ধকর আয়োজন। ইসলামিক স্টেট জঙ্গিদের হাত থেকে পুনর্দখলের পর বিশ্বে মানব ইতিহাসের গুরুত্বপূর্ণ অংশ হিসেবে পালমিরার ঐতিহ্যকে তুলে ধরতেই এই আয়োজন করা হয়েছে বলে জানিয়েছেন সেখানে উপস্থিত থাকা সঙ্গীতজ্ঞরা।
কিছুদিন আগেও ঐতিহাসিক এই শহর পালমিরা দাঁড়িয়েছিল ধ্বংসস্তূপের মাঝে, যার বুক চিরে বেরিয়ে এসেছে ইসলামিক স্টেট জঙ্গিদের বিস্ফোরকের গোলায় বিধ্বস্ত প্রায় সব স্থাপনার প্রস্তরখণ্ড। সেখানেই বেজে উঠল পৃথিবীর বিখ্যাত সঙ্গীত রচয়িতা সেবাস্টিয়ান বাখ, সের্গেই প্রোকোফভি এবং রোডিয়ন সেচেদ্রিনের রচনায় পিয়ানো ও বেহালার সুর। পালমিরার ঐতিহাসিক রোমান থিয়েটার প্রাঙ্গণে এমন অভূতপূর্ব সঙ্গীত আয়োজনের দর্শক ছিলেন আইএসের বিরুদ্ধে যুদ্ধে অংশগ্রহণকারী সিরিয়া এবং রাশিয়ান সৈনিক। সেই সাথে উপস্থিত ছিলেন পালমিরার সাধারণ জনগণও। ইসলামিক স্টেট জঙ্গিদের কাছ থেকে পালমিরা পুনর্দখলের পর বিশ্বের শান্তির বার্তা ছড়িয়ে দিতেই এমন আয়োজন করেছেন বলে জানালেন সেখানকার আয়োজকরা। আমরা চাই মানবিকতা এবং মানবিক আত্মার মহিমায় ভরে উঠুক এই বিশ্বের প্রতিটি প্রান্ত। এখান থেকেই যার শুরুটা হলো। আমার মনে হয় আজকে দিনটি আপনাদের ভালো লাগবে। এ সময় বেশ কয়েকজন গুণী শিল্পী অংশগ্রহণ করেন এই সঙ্গীত আয়োজনে। তাদের সুরের মূর্ছনায় ভরে ওঠে প্রাচীন কলোসিয়ামের পুরো প্রান্ত। এদিকে মহতী এই উদ্যোগকে স্বাগত জানিয়ে এক ভিডিও বার্তায় কলোসিয়ামে উপস্থিত থাকা সকলকে অভিনন্দন জানিয়েছেন রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন। যারা এখানে উপস্থিত আছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। মানব সভ্যতার ইতিহাসের একটি গুরুত্বপূর্ণ অংশ পালমিরা। এই শহর পুনরুদ্ধারে যারা জীবন দিয়েছেন তাদের প্রতি আমি বিনম্র শ্রদ্ধা জানাচ্ছি। এমন আয়োজন সন্ত্রাসীদের বিরুদ্ধে যুদ্ধে আমাদের শক্তি যোগাবে। ইউনেস্কো ঘোষিত বিশ্বের ঐতিহাসিক স্থানের মর্যাদা পাওয়া পালমিরা শহর 2014 সালে ইসলামিক স্টেট জঙ্গি গোষ্ঠী দখল করে নেয়। পরে এই এলাকার 2000 বছরের পুরনো প্রায় সব স্থাপনা সম্পূর্ণ ধ্বংস করে ফেলে তারা। গত মার্চে রাশিয়ান বিমান হামলা এবং সিরীয় সেনাবাহিনীর সাথে যুদ্ধে টিকতে না পেরে ঐতিহাসিক এই শহর ছেড়ে চলে যায় তারা। এই মুহূর্তে পালমিরার সব ঐতিহাসিক স্থাপনা সংরক্ষণে নতুন করে উদ্যোগ নিয়েছে সিরীয় সরকার। শাশ্বত সত্য, সময় সংবাদ। এ পর্যায়ে আবারও জানিয়ে দিচ্ছি আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদগুলো। নিষেধাজ্ঞা অমান্য করে ভারতের পার্লামেন্ট এলাকায় কংগ্রেসের বিক্ষোভ। নিরাপত্তা বাহিনীর সঙ্গে হাতাহাতি। সোনিয়া, রাহুল ও মনমোহনকে আটকের কিছুক্ষণ পর ছেড়ে দিল পুলিশ। প্রকৃতির বিরূপ আচরণে নাকাল ভারতবাসী। মধ্যপ্রদেশে ঝড়ে 7 জনের মৃত্যু। প্রবল খরার কারণে উত্তরপ্রদেশে তীব্র পানি সংকট। নানা আয়োজনে উত্তর কোরিয়ার ক্ষমতাসীন দলের জাতীয় কংগ্রেস শুরু। দেশকে পরমাণু ক্ষমতাধর রাষ্ট্র হিসেবে ঘোষণা দিতে পারেন কিম জং উন। এবং জঙ্গিদের বিরুদ্ধে চূড়ান্ত বিজয় অর্জিত না হওয়া পর্যন্ত অভিযান অব্যাহত রাখার ঘোষণা সিরীয় প্রেসিডেন্টের। আলেপ্পোয় শরণার্থী শিবিরে বিমান হামলা যুদ্ধাপরাধের শামিল, মন্তব্য জাতিসংঘের। এই ছিল আন্তর্জাতিক সময়। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময়নিউজ.tv। সঙ্গে থাকুন সময়।